আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য দাখিলকৃত ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাই আজ শনিবার ৩ জানুয়ারি। রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ। রাজধানীর দক্ষিণখান এলাকায় পারিবারিক কলহের জেরেই রাজিয়া সুলতানা মিম নামের এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, দেশজুড়ে গ্রেপ্তার ৫১০ জন, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র। অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনগণের দেয়া ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা। সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকায় নির্বাচনের খরচ চালাবেন ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফতুল্লা বিএনপির সাবেক নেতা সেন্টুর বহিষ্কারাদেশ বহাল। ভুলবশত বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য দাখিলকৃত ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাই আজ শনিবার ৩ জানুয়ারি। রাজধানীর দুটি পৃথক স্থানে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়। বাকি আসনগুলোর বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইটিআই-এর সম্মেলন কক্ষে। এদিন প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেবেন। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহম্মদ চৌধুরী জানিয়েছেন, শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়া হবে। এরই মধ্যে সহকারী রিটার্নিং অফিসাররা প্রার্থীদের হলফনামা সহ সার্বিক বিবরণী চূড়ান্তভাবে গুছিয়ে রেখেছেন। ঢাকার বিভিন্ন আসনে জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা হচ্ছে: ঢাকা ১ আসনে ৮টি, ঢাকা ২ আসনে ৩টি, ঢাকা ৩ আসনে ১৬টি, ঢাকা ৪ আসনে ৮টি, ঢাকা ৫ আসনে ১৬টি, ঢাকা ৬ আসনে ৭টি, ঢাকা ৭ আসনে ১৫টি, ঢাকা ৮ আসনে ১২টি, ঢাকা ৯ আসনে ১৪টি, ঢাকা ১০ আসনে ১৩টি, ঢাকা ১১ আসনে ১১টি, ঢাকা ১২ আসনে ১৮টি, ঢাকা ১৩ আসনে ১১টি, ঢাকা ১৪ আসনে ১৩টি, ঢাকা ১৫ আসনে ৯টি, ঢাকা ১৬ আসনে ১৩টি, ঢাকা ১৭ আসনে ১৭টি, ঢাকা ১৮ আসনে ১৭টি, ঢাকা ১৯ আসনে ১১টি এবং ঢাকা ২০ আসনে ৭ জনের মনোনয়ন জমা দেওয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে। এরপর রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০। এদিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ ৫ জন, অর্থাৎ প্রস্তাবক, সমর্থক ও আইনজীবী সহ উপস্থিত থাকতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২-এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ঋণ খেলাপি হওয়া, আয়কর জটিলতা, হলফনামায় ভুল তথ্য বা ১% ভোটারের সমর্থনে অসঙ্গতি থাকলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যারা সাবেক সংসদ সদস্য, তাদের ১% ভোটারের সমর্থনের প্রয়োজন পড়বে না। রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ। রাজধানীর দক্ষিণখান এলাকায়
পারিবারিক কলহের জেরেই রাজিয়া সুলতানা মিম নামের এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রাত ১টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিমের বাবা মোহাম্মদ নাসির উদ্দিন বাচ্চু বলেন, তার মেয়ে পুলিশের নারী সদস্য ছিলেন ও তার স্বামী রাজীব মিয়া পুলিশের সদস্য। তিনি বলেন, আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে রাত প্রায় ১০টার দিকে মিম তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। পরে স্বামী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থানার নয়াবাড়ি এলাকায়। বর্তমানে তারা দক্ষিণখান কসাইবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় বাস করেন। মিমের একটি কন্যা সন্তান রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, দেশজুড়ে গ্রেপ্তার ৫১০ জন, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র। অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সময়ে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে ৩৬,৭২১টি মোটরসাইকেল ও ৪৮,৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেররিস্টদের দমনে গত বছরের ডিসেম্বরে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পরিচালনা করার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযান শুরু করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে প্রতিদিনই বিভিন্ন অপরাধে যুক্তদের গ্রেপ্তার করেন তারা। উদ্ধার করেন অপরাধীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র। একই সঙ্গে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় অবৈধ মোটরসাইকেল ও গাড়িও আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেররিস্টদের দমনে সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযান চলমান থাকবে। জনগণের দেয়া ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা। সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকায় নির্বাচনের খরচ চালাবেন ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এ তথ্য উল্লেখ করেন তিনি। বিবরণীতে তিনি বলেন, জনসাধারণ থেকে ক্রাউড ফান্ডিংয়ের অর্থাৎ গণ অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। ওই অর্থের পরিমাণ ৪৬,৯৩,০০০ টাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব থাকাকালে নির্বাচনী ব্যয় চালাতে অর্থ সংগ্রহ করেন তাসনিম জারা। এর মধ্যেই নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে পদত্যাগ করেন তিনি। ঘোষণা দেন ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। একই সঙ্গে সংগ্রহ অর্থ কেউ চাইলে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়ার কথা জানান যারা। এর মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী হলফনামায় ক্রাউড ফান্ডিংয়ে পাওয়া প্রায় ৪৭ লাখ টাকার পুরোটাই নির্বাচনী ব্যয়ের কথা জানান তিনি। হলফনামায় পেশা হিসেবে চিকিৎসকের পাশাপাশি শিক্ষকতা ও উদ্যোক্তার কথা উল্লেখ করেন তাসনিম জারা। ৩১ বছর বয়সী যারা আয়ের মূল উৎস হিসেবে চাকরির কথা উল্লেখ করেন। হলফনামায় তিনি বলেন, দেশের ভেতরে চাকরি করে বছরে ৬০,১৩,০০০ টাকা আয় করেন। এছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশের ভেতরে তার বছরে আয় ২৬৪ টাকা, আর দেশের বাইরে এ খাত থেকে তার আয় হয় ৩,২০০ ব্রিটিশ পাউন্ড।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের হলফনামা অনুযায়ী তাসনিম জারার অস্থাবর সম্পত্তির মূল্য 22,30,190 টাকা। তার কোনো স্থাবর সম্পত্তি নেই। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ 16 লাখ টাকা, বৈদেশিক মুদ্রা 3,70,000 টাকা মূল্যের 2,270 পাউন্ড, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে 10,190 টাকা, 2.5 লাখ টাকা মূল্যের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে। সর্বশেষ 2025-26 অর্থবছরে আয়কর রিটার্ন জমার বিবরণীতে তাসনিম জরা বছরে 7,13,597 টাকা আয় দেখিয়েছেন। আয়কর রিটার্নে সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন 19,13,509 টাকা, আর আয়কর দিয়েছেন 34,057 টাকা। হলফনামায় তাসনিম জারা নির্ভরশীল হিসেবে স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ করেন। খালেদ সাইফুল্লাহ পেশায় একজন উদ্যোক্তা। তার দেশের ভেতরে কোনো আয় নেই, তবে দেশের বাইরে বছরে 35,000 ব্রিটিশ পাউন্ড আয় করেন। আর শেয়ার, বন্ড বা সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় করেন 4,800 ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 25 লাখ টাকা। এর মধ্যে নগদ 15 লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা আছে 10 লাখ টাকা মূল্যের। তার স্বামীরও কোনো স্থাবর সম্পত্তি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। ফতুল্লা বিএনপির সাবেক নেতা সেন্টুর বহিষ্কারাদেশ বহাল। ভুলবশত বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে 24 ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি। শুক্রবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভুলবশত বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে। এর আগে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। পরে এটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। উল্লেখ্য, মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি। 2018 সালের নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম উসমানের প্রচার কাজে অংশ নেওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সেন্টু আওয়ামী লীগে যোগ দেন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। 5 আগস্টের পর একাধিক মামলার আসামি হন সেন্টু।